আসসালামু আলাইকুম। বিজিবির হাতে ধরা পড়া বিচারপতি মানিককে নিয়ে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। তিনি কিভাবে ধরা পড়লেন, কিভাবে তিনি সীমান্তে গেলেন, তিনি কি সীমান্ত পাড়ি দিয়েছিলেন নাকি দেননি? এই নিয়ে নানান রকম জল্পনা-কল্পনা। এরই মধ্যে আ ফাইনালি তাকে আজকে সিলেটের আদালতে তোলা হচ্ছে। তারপরে তার বিরুদ্ধে দায়ের করা যে মামলাগুলো আছে সেই মামলা উম নিয়ে হয়তো রিমান্ড চাইতে পারে। অথবা নতুন মামলাতেও তাকে রিমান্ডে নিতে পারে পুলিশ। কিন্তু গত রাতের ঘটনাটা কি ছিল? প্রায় মধ্যরাতে যখন নাকি জানাজানি হলো এবং বিভিন্ন টেলিভিশন ব্রেকিং নিউজ দেয়া শুরু করলো, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ধরা পড়েছে, তখন বেশ একটা চাঞ্চল্য তৈরি হয় মানুষের মাঝে। বিচারপতি মানিক এত বেশি সমালোচিত ছিলেন, মানে এবং এত বেশি মানুষ ক্ষিপ্ত ছিলেন যে তার এই পরিণতি ব্যাপারে মানুষের তো কোনো আফসোস ছিলই না, বরং একটা কৌতূহল যে তাকে ওই যে কলাপাতায় শুয়ে থাকতে দেখে এবং বিপর্যস্ত অবস্থা দেখে মানুষ তখন বেশ এটা তৃপ্তি অনুভব করেছে এই ভেবে যে একটা অহংকার, দম্ভ এবং ক্ষমতার যে একটা তার দাপট বা বাগাড়ম্বর সেটি নষ্ট হতে দেখে মানুষ বেশ তৃপ্তি অনুভব করেছে এবং তারা মনে করছে এটা একটা প্রকৃতির প্রতিশোধ বা আল্লাহ তাআলা মানুষকে কখনো কখনো দুনিয়াতেই উপযুক্ত শাস্তি দেন, তারই হয়তো একটা অংশ। তো পুলিশের কাছে হস্তান্তর হয়েছে এবং সিলেটের আদালতে তোলা হয়েছে। কি ঘটেছিল রাত্রেবেলায়? শুক্রবার স্থানীয়দের সহযোগিতায় সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিজিবি সদস্যরা। তিনি কিভাবে গেলেন তা নিয়ে ডেইলি স্টার, মানবজমিন সহ কয়েকটি অনলাইন পত্রিকা বিস্তারিত ছেপেছে। সেখানে যেটি দেখা যাচ্ছে যে বিচারপতি মানিককে আটকের সময় এবং পরবর্তীতে সীমান্তবর্তী বিজিবি ক্যাম্পে অবস্থানের সময় ধারণকৃত কিছু ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখান থেকে কিছু কিছু বক্তব্য বোঝা যাচ্ছে যে তিনি একবার বলছেন যে আমি কি এত কষ্ট করে ভারতে এসেছি বাংলাদেশে যাওয়ার জন্য, তার মানে তখন তিনি ভারতে। আবার পরে দেখা যাচ্ছে যে তিনি বিজিবির হাতে, মানে কিছু ছবিতে বিজিবির সদস্যরা আটক করেছে তাকে, দড়ি পরানো, সেটা পরিষ্কার, কিন্তু ওই প্রান্তে কি হয়েছে সেটা কিন্তু পরিষ্কার না। কিন্তু বিচারপতি মানিকের বক্তব্য থেকে সেটা পরিষ্কার একটি চিত্র এসছে যে তিনি স্থানীয় দালাল ধরেছিলেন ওই সীমান্ত দিয়ে ভারতে তিনি পার হবেন এবং তিনি পারও হয়েছিলেন, কিন্তু যারা তাকে পার করেছিল তাদের সাথে দুজন তিনজন যুবক ছিল। তারা যখন বুঝতে পারে বিচারপতি মানিকের কাছে বিপুল পরিমাণ টাকা আছে, তার পরিমাণ ৬০ থেকে ৭০ লাখ টাকা, তখন তারা ওই টাকা পয়সা কেড়ে নেয়। কেড়ে নেয়ার সময় তাকে মারধরও করে এবং তারপরে সম্ভবত তারা আবার তাকে ফেরত পাঠায়। তারপরেই বিজিবির সদস্যদের কাছে মানে তিনি আটক হন। আটকের পরেও কিন্তু তার কাছে কিছু টাকা ছিল। সেই টাকা বা তিনি সাধছিলেন বিজিবির সদস্যদের। তখন বলেছে, "না, আমাদের কোনো টাকা-পয়সা লাগবে না।" এবং তার কাছে কি আছে? তখন তার কাছে আছে ২ টি পাসপোর্ট। একটা ব্রিটিশ পাসপোর্ট, একটা বাংলাদেশি পাসপোর্ট। আছে তার কাছে ডেবিট বা ক্রেডিট কার্ড আর এই ৩০-৪০ হাজার টাকা। কিন্তু বাকি যে মানে মূল যে টাকাটা ৬০ থেকে ৭০ লাখ টাকা পরিমাণ যেটি উল্লেখ করেছে, সেটি তারা নিয়ে গেছে। অর্থাৎ যারা কন্ট্যাক্ট করেছিল তারা নিয়েছে সত্য, কিন্তু নিয়ে তাকে মারধর করে টাকা পয়সা নিয়ে চলে যায়। তারপরে কারা তাকে বাংলাদেশের ভেতরে পুশব্যাক করালো সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না যে কি হয়েছিল। মানে মানে দালালরা নিয়ে গেল, নিয়ে যে আবার ফেরত পাঠালো কেন? সেটাও বোঝা যাচ্ছে না। তো এখানে আমার ধারণা যে হয়তো কোনো একটা কারসাজি আছে। হয়তো এক্কেবারে সীমান্ত ঘেঁষা যারা তারা হয়তো জিনিসটা তাকে এক অর্থে তার কাছে টাকা পয়সাও নিল, আবার তাকে যেতেও দিল না। এমন একটা কিছু ঘটতে পারে। যে ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নাজিম উদ্দিন এবং অন্যান্য বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় বিচারপতি মানিক
বৃহস্পতিবার সীমান্তবর্তী ওই এলাকায় আসেন, অর্থাৎ দনা সীমান্ত এলাকায় আসেন এবং দালালদের সহযোগিতায় দেশের সীমানা পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশও করেছিলেন। তিনি ঢুকিয়েছিলেন, এটা সত্য। ওই জন্য একটা কথা দেখেন, বলছেন না যে আমি এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য। আবার বাংলাদেশে যখন তাকে বলা হচ্ছে যে আপনি ভারতে কেন যেতে চেয়েছিলেন, তখন তিনি বলছেন যে ভয়ে। তখন বলা হচ্ছে কার ভয়ে? বলে প্রশাসনের ভয়ে। আচ্ছা, সূত্র বলছে যে দনা সীমান্তবর্তী পাতিছড়া গ্রামের এক দালালের সহযোগিতায় বৃহস্পতিবার সেখানে যান এবং শুক্রবার বিকেলে দিকে ওই ব্যক্তি তাকে ভারত সীমান্তের ভেতরে নিয়ে যান। ওই ব্যক্তির বাড়ি একেবারে সীমান্ত ঘেঁষা হওয়ায় তিনি নিজে নিয়মিত ভারতে অনুপ্রবেশ করেন এবং তার সহযোগিতায় বিভিন্ন মানুষ সীমান্ত অতিক্রম করে থাকেন বলে জানিয়েছেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া একটা ভিডিওতে দেখা যায় বিচারপতি মানিক কলা পাতার উপর শুয়ে থেকে কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলছেন। তখন বলছেন, টাকা পয়সা আমি দিব, আমার ভাই বোন দিবে, আমি এদেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। তাহলে বোঝা যাচ্ছে ওই যে কলা পাতার যে এটা, সেটা সম্ভবত আমি শিওর না, এইটা হয়তো ভারতের ভেতরে। সেই কারণে তিনি বলছেন যে আমি পয়সা দেবো, আরো মানে হয়তো টাকা পয়সা নিয়ে গেছে, তাহলে অন্যরাও টাকা পয়সা চাচ্ছে, তাই বলছে যে আমি এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। তার মানে বাংলাদেশে তিনি আর ফেরত যেতে চান না। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কাউকে বলতে শোনা যায়, আমাদের পয়সা লাগবে না, আপনি যদি সেফটি চান। এটা জানি না এটা কারা, এটা কি বাংলাদেশ প্রান্তে নাকি তিনি উদ্ভ্রান্তের মতন কথা বলছিলেন, তখন বোঝা যাচ্ছে না। পরবর্তীতে বিজিবি ক্যাম্পে ধারণ করা আরেকটি ভিডিওতে দেখা যায় বিচারপতি মানিকের গলায় গামছা বেঁধে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি সীমান্তে প্রতারিত হয়েছেন বলে উল্লেখ করেন এবং জানান যে দালালদের সঙ্গে 15,000 টাকা চুক্তিতে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করেন। তারা তাকে মারধর করে তার কাছ থেকে 60-70 লাখ টাকা, মোবাইল ফোন এসব নিয়ে পালিয়ে গেছে। এখন তার কাছে বাংলাদেশি ও ব্রিটিশ পাসপোর্ট, ব্যাংকের ক্রেডিট কার্ড ও কিছু টাকাও আছে। স্থানীয়রা জানিয়েছেন দালালরা তাকে সীমান্ত পার করে দিতে চুক্তি করেছিল। তারা তাকে সীমান্তের ওপারে নিয়ে তার কাছ থেকে থাকা টাকা লুট করে নিয়ে গেছে। আচ্ছা, পরে বিজিবির সহায়তায় তাকে সীমান্তের ভেতরে নিয়ে এলে তাকে আটক করা হয়। তার মানে ওই যে দালালরা তাকে নিয়ে গেছিল, সেই দালালরা আবার তাকে পুশব্যাক করে। আটকের রাতে বর্ডার গার্ড বাংলাদেশের জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আসাদুন নবী জানান, সীমান্ত হয়ে ভারতে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। যাই হোক, ওই সময় দেখেন ওই যারা গলায় গামছা বেঁধে ধরে বলছিলেন যে আপনি না ওই চ্যানেলের দীপ্তি চৌধুরীর সঙ্গে, তখন সাথে সাথে সে আবার বলছে যে না আমি ক্ষমাও চেয়েছি। তারপর বলে আপনি তো টক শোতে খুব, বাকি কথাটা শোনা যায়নি। তবে তাকে যে মারধর করা হয়েছে সেটা আবার তিনি জামাটা উঁচু করে দেখাচ্ছিলেন যে তাকে যে মারধর করা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে শেষ সময় একেবারে হাসিনার পতনের শেষ সময়ের দিকে যখন ছাত্র আন্দোলন তুঙ্গে এবং আবু সাইদ সহ মারাও গেল, এই আবু সাইদের প্রসঙ্গটা তুলে সে চ্যানেলের সঞ্চালক দীপ্তি চৌধুরীর সঙ্গে যে আচরণ করেছিল, সেই আচরণটা তাকে আবার নতুন করে বিতর্কের মধ্যে পড়ে এবং দীপ্তি চৌধুরীকে সেই টকশোর মধ্যেও তো নানাভাবে তাকে বলেছেন যে আপনি তাদের পক্ষ নিয়ে কথা বলছেন। আর পরে যখন শেষ হলো সেই ভিডিওটাও দেখা যাচ্ছে যে রাজাকারের বাচ্চা বলছেন বলে তিনি চিৎকার করে উঠলেন এবং তখন দীপ্তি চৌধুরী বলল যে আমি মুক্তিযোদ্ধা ঘরের সন্তান, আমাকে রাজাকার বলতে পারেন না। তারপরেও তিনি সে রাজাকারের বাচ্চা বলছিলেন। এইসব করার মধ্য দিয়ে তার আসলে একটা চরমভাবে মানুষের একটা ঘৃণা এবং অশ্রদ্ধা তার প্রতি, এবং এই ধরনের মানুষের পতনে মানে মানুষ কখনো অখুশি হয় না। কেননা এরা বিগত অনেক বছর ধরে তার বিতর্কের মধ্যে থেকেছেন। তারা সরকারের এত বেশি পদলেহন করেছে এবং এত বেশি বিতর্কিত কথা বলেছে, প্রতিপক্ষকে রাজাকার, তারপর স্বাধীনতা বিরোধী বলে গালাগালি করা, তারপরে একেবারে অসম্মান করা, জিয়াউর রহমানের বিরুদ্ধে অসম্মান করার কারণে মামলাও হয়েছে তার বিরুদ্ধে সম্প্রতি। তো মানে এটা যেভাবে ঘৃণা ছড়িয়েছে মানে প্রতিপক্ষের
বিরুদ্ধে, এটা অকল্পনীয় ব্যাপার। একজন বিচারপতিকে মানুষ যেভাবে দেখে, শ্রদ্ধার চোখে দেখে, এই মানুষটার প্রতি মানুষ সবসময় ঘৃণার চোখে দেখেছে। এবং শেষ সময়েও মানে যখন নাকি ছাত্রদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে, তখনও তার যে দমভক্তি, তখনও যে তার এই ছাত্র আন্দোলনের বিরুদ্ধে তার অবস্থানটা একেবারে চূড়ান্তভাবে মানুষ অশ্রদ্ধা জাগিয়েছে তার। ফলে তা তিনি যখন কি কালকে সীমান্ত এলাকায় আটক হন এবং খবর প্রচার হয়, সাথে সাথে দেখা যাচ্ছে যে সমস্ত ফেসবুকে ছেয়ে গেছে এবং তাকে নিয়ে নানান রকম ট্রল হচ্ছে এবং মানুষ চায় যে এই ধরনের অহংকারের পতন ঘটুক, সেটি ঘটেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।